নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। 25শে ডিসেম্বর বড়দিন, 31শে ডিসেম্বর বর্ষ শেষ ও 1 জানুয়ারি নতুন বছরের শুরু। এই 3 দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক। সকল দর্শককে আমাদের প্রীতি ও শুভেচ্ছা। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। রেফারি কে রামাদাসনের বিতর্কিত সিদ্ধান্তে ভুগল ইস্টবেঙ্গল। রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই হায়দ্রাবাদ এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করতে হলো লাল হলুদ ব্রিগেডকে। ম্যাচের 28 মিনিটে গোল করতে উদ্যত ক্লেটন সিলভাকে বিশ্রী ফাউল করে ফেলে দেন হায়দ্রাবাদ গোলরক্ষক আর্শদীপ সিং। নিশ্চিত লাল কার্ড ও পেনাল্টি, কিন্তু রেফারি রামাদাসন কিছুই দিলেন না। প্রায় গোটা ম্যাচ 10 জনে খেলতে হতো হায়দ্রাবাদকে। পেনাল্টি থেকে গোলও করতে পারত ইস্টবেঙ্গল, কিন্তু কিছুই হলো না। তারই মধ্যে জিকসনের গোলে এগিয়েও গিয়েছিল লাল হলুদ। ক্লেটনের দুরন্ত ফ্রিকিক বারে লেগে ফিরতি বলে হেডে গোল করে দেন জিকসন, কিন্তু একেবারে শেষ লগ্নে আনমার্কড অবস্থায় উঠে এসে গোল শোধ করে দেন মনোজ মোহাম্মদ। এদিন অবশ্য ইস্টবেঙ্গলের খেলায় সেই তীক্ষ্ণতা ছিল না। ক্লেটন আগের ম্যাচের ফুটবলটা খেলতে পারেননি, বিষ্ণুও সেই ঝটকাটা দিতে পারেননি, সেভাবে ওপেনিংও হয়নি। তবু বিতর্কিত রেফারিং না হলে এই ম্যাচ থেকেও 3 পয়েন্ট পেতে পারত অস্কার ব্রিগেড। হায়দ্রাবাদকেও হারাতে না পারায় প্রচণ্ড হতাশ লাল হলুদ পরিবার। অ্যালভিডো ডিকুনহা, বিকাশ পাজি, ইস্টবেঙ্গলের 2 প্রাক্তন ফুটবলারই নিজেদের হতাশা লুকোতে পারলেন না। ব্যাড লাক, কারণ 1 গোলে জেতার সময় মানে লাস্ট মিনিট গোল কনসিড করা সবসময় একটা ক্রুশিয়াল মুভমেন্ট বলা যায়। কিন্তু আমার মনে হয় এই জায়গায় একটু নন্দাকে একটু নেমে আসা উচিত ছিল। এক্সপিরিয়েন্স প্লেয়ার, একটা সাইড ব্যাক যখনই ওভারল্যাপ করে আমরা সবসময় বলি কি সেই দায়িত্বটা রাইট চ্যানেল যে অপারেট করে তার দায়িত্ব। কিন্তু নন্দা তো কোনো পিকচারেই ছিল না। কেন আমি ওটাই বুঝতে পারছি না। কারণ লাকড়া তো যেই বলটা যেই বলটা নিয়েছিল তাকে গাইড মানে তাকে হোল্ড করছিল। তো ওভারল্যাপিং রানের সময় সবসময় ওভারল্যাপিং লেফট ব্যাকের সাথে রাইট উইঙ্গার আসা উচিত। বাট এনিওয়েজ 1 পয়েন্ট মেবি ইটস আ বিগ লস ফর ইস্ট বেঙ্গল, কিন্তু কিছু করার নেই। ওটা আশা করছি নেক্সট ম্যাচ ইস্ট বেঙ্গল। সেটাই যে মানে আমাদের কাছে এখন সকলেই লাস্ট বয়ও যা ফার্স্ট বয়ও তা একই। সবাই আমাদের মানে মানে করে দিচ্ছে আর কি। কি আর বলবো, তাও মানে অনেক কষ্টে। এমনি ওপেনও খুব একটা বেশি করতে পারেনি। খেলা আমার খুব একটা ভালো লাগলো না। সেরকম যে আগের ম্যাচটা যেটা আমি খেলেছিল, যে প্লেয়ারদের মধ্যে একটা লড়াকু মানসিকতা, সবাই মিলে দৌড়েছে। আজকে একটুখানি দেখলাম প্রথম থেকেই তারপর অ্যাটাকিংয়ে এত ম্যান কম। এই টিমের সাথেও যদি এই অবস্থা হয় তাহলে তো এর থেকে যারা আপার হ্যান্ডে আর যারা সামনের দিকে আছে 5-6 এর মধ্যে আছে তার থেকে তো মুশকিল হয়ে যাবে না। অ্যাটাক করতে হবে না, অ্যাটাক না হলে গোল হবে কি করে? পজিটিভ চান্সও তেমন খুব একটা ভালো বেশি পাইনি। তার কারণ আজকে বিষ্ণুকে আজকে মানে মেবি এক আধ দিন তো এক একটা প্লেয়ারের অফ ফর্ম হতেই হবে। কাউকে না কাউকে তো একটা দায়িত্ব নিয়ে ঠিক করতে হবে। তো এটা খুব মানে আমাদের পক্ষে খুবই মানে দুঃখজনক। এগিয়ে থেকেও শেষ মুহূর্তে জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের, তাতেই খানিকটা হলেও হতাশ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। এই ম্যাচে হায়দ্রাবাদের থেকে ভালো যে তার দলই খেলেছে তা বলতে কোনো দ্বিধা নেই ইস্টবেঙ্গল কোচের। শেষ কয়েকটা মুহূর্তই তাদের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে গিয়েছে। কিছু ভুলভ্রান্তি হয়েছে, তবে এই নিয়ে একেবারে ভেঙে পড়তে নারাজ তিনি। এদিন সমস্ত কিছুই তাদের পরিকল্পনা মাফিকই হচ্ছিল বলেও মনে করছেন অস্কার। ভালো ফলাফল চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। 1 পয়েন্ট নিয়ে শহরে ফিরতে হবে লাল হলুদ ব্রিগেডকে। হতাশা থাকলেও ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। We like to keep our shape during 90 minutes, and we don't want that with one result change our idea of football. I think that we were quite consistent during the 90 minutes. The only change or modification is what I told you. Today we decided to play more long balls and use the speed of our wingers, and in the second half, with Maesh coming into the pitch, what we wanted is have more control on the central areas and try to reach the ball quick to Dimi and to Clayton. I think that the plan was okay. The players slowly in the game, they were feeling that we were the best side, and I'm not talking only in terms of possession, I'm talking in terms of control and the clarity of the openings and chances that we had. But unfortunately, the key point is not converting the 2-0,
and allowing Hyderabad to, in the last action, to get the equalizer. রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ লাল হলুদে। নিশ্চিত পেনাল্টি না পাওয়া ও হায়দ্রাবাদ গোলরক্ষককে লাল কার্ড না দেখানোয় বেশ ক্ষুব্ধ অ্যালভিরো ডিকুনহা ও বিকাশ পাজি, দুই প্রাক্তনী। তাদের প্রশ্ন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই কেন বারবার এমন রেফারিং হচ্ছে? যে ইনসিডেন্টটা যেটা এটা তো জেনুইন রেড কার্ড প্লাস পেনাল্টি হয় এইভাবে। গোলকিপার ঠিক আছে, হয়তো গোলকিপার বলটাকে আগে পাঞ্চ করেছে যেহেতু ওটা ওর জোন, কিন্তু এইভাবে মানে হাই নি, আমরা তো বলি মানে হাই বুট মানে এটা রেড কার্ড। তো আজকে এই হাই নিটা কি করে না আমি জানি না। এই সিচুয়েশন এক একবার এইটাই যদি আমার মনে হয় ইস্ট বেঙ্গল গোলকিপার করতো তাহলে কিন্তু রেড কার্ড হয়ে যেত। কিন্তু জানি না এই টুর্নামেন্টে মানে প্রচুর মানে টিমে সাপোর্ট করা হচ্ছে, মানে আই ডোন্ট নো হোয়াটস হ্যাপনিং। মানে ইস্ট বেঙ্গলের সবকিছুই अगेंस्ट কেন আমি বুঝতে পারছি না। হয়তো ওই জায়গায় রেড কার্ড হয়ে গেলে টিমটা মানে আরো ভালো ফুটবল প্লাস প্রথম হাফেও হয়তো একটা দুটো গোলে লিড করতে পারতো। বাট এনিওয়েজ রেফারি কিন্তু পট ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলকে মানে প্রবলেমে ফেলে দিচ্ছে। এমনি রেফারি তো আমাদের মধ্যে, আমাদের দেখো একটুখানি মানে আমাদের তো কখনোই ফেভারে দেয় না। আমরা তো ওই ওয়ার্ল্ড কাপ কোনদিন তো চায় না, ফেয়ার চাই, ফেভার আমরা কোনদিনও চাই। বেশ কিছু ম্যাচই আমরা এবছর রেফারির জন্য আমরা অনেক ম্যাচই অনেক পয়েন্ট, কোনটা ড্র হয়েছে, কোনটা হেরেছি, এরকম হয়েছে। রেফারিং জানি না আমাদের ওপর কি রাগ আছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এফএসডিএল এ কোনো রাগ আছে কিনা জানি না। আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে আমরা আসিয়ান এই মানে এফসি কাপে আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছি তার জন্য রাগ, নাকি আনোয়ারকে নেওয়া হয়েছে তার জন্য রাগ, যাই না কিসের জন্য। ইস্টবেঙ্গল ক্লাবেরই বারবার মোহনবাগানের ম্যাচটা দেখছিলাম, এর আগের ম্যাচে না কোন একটা ম্যাচে দেখছিলাম স্টপারটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর বল হাতে করে টেনছে, সেই বল সেটাও পেনাল্টি দেয়নি। যাক, এটা মোহনবাগানকে এটা আমার কিছু বলার নেই, কিন্তু আমাদের রেফারির শিকার আমরা অনেক কটা ম্যাচ এবছর আমরা হয়েছি, যার জন্য আমরা ওই ম্যাচটার পয়েন্ট হয়তো কোনোটা ড্র গেছে, কোনোটা হেরেও গেছি, ন্যায্য কিছু পেনাল্টি পাইনি। না, এটা বলে লাভ নেই। তবে চমকে উঠবেন না, দিমিত্রি পেত্রাতোস ও গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। না, এখন নয়, মরশুমের শেষে এমনই সিদ্ধান্ত নিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। দিমিত্রির ফর্ম ও স্টুয়ার্টের চোটের জন্যই এমন ভাবনা। আগামী 2-2.5 মাসের বাকি মরশুম তাদের অ্যাসিড টেস্ট। দিমি এমনিতেই প্রায় ঘরের ছেলে, তাকে নিয়ে আবেগ অবশ্যই আছে, তবে পারফরমেন্সই তো শেষ কথা, তাই ভাবাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। দিমি এখন গত 2 বছরের ছায়া, বয়সটাও বেড়েছে। সামনের দিনগুলো যদি নিজেকে ফিরে না পান তাহলে তার বিদায় অনেকটাই নিশ্চিত। স্টুয়ার্টও রয়েছেন স্ক্যানারের নিচে। ম্যানেজমেন্ট মনে করছে তাঁর চোট পুরনো, মুম্বাই ও জামশেদপুরে থাকাকালীনও তিনি চোটে ভুগেছেন, তাই চোট সারিয়ে সেরা ছন্দে ফিরতে না পারলে স্টুয়ার্টেরও ছুটি হয়ে যাবে। দুজনের একজন বা দুজনকেই মরশুম শেষে গুড বাই জানাতে পারে মোহনবাগান। মোহনবাগান সুপার জায়ান্ট চুপ করে বসে নেই। আগামী বছরের দল গঠনের ভাবনা অনেকটাই সারা। দলে খুব বেশি পরিবর্তন হবে না, একজন ভারতীয় স্টপারকে নেওয়ার সিদ্ধান্ত হয়েই আছে, আর 2-1 ভারতীয় ফুটবলার বদলাতে পারে, বিদেশিদের ক্ষেত্রেও তাই। কামিংস আগের ম্যাচে নতুন ভূমিকায় যে ফুটবল খেলেছেন তাতে বেশ খুশি ম্যানেজমেন্ট, তবে একজন বিদেশি ফুটবলারকে নেওয়ার তোড়জোড় চলছে মোহনবাগানে। আলবার্তো রড্রিগেজের পরিচিত ওই ফুটবলার ভারতীয় উপমহাদেশে খেলেছেন, কর্তারা ওই মিডফিল্ডারের নাম সামনে না আনলেও তাকে নেয়ার উদ্যোগ ভালো মতোই নেওয়া হয়েছে। হায়দ্রাবাদ ম্যাচের টিকিটের চাহিদাও ডার্বির মতো। 2রা জানুয়ারি ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে মোহনবাগান। এই ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর ঘোষণা করেছিলেন মোহনবাগান ফুটবল টিমের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। সেই ম্যাচের টিকিট দেওয়া শুরু হয়ে গেছে শনিবার থেকে। জনপ্রতি 2টো করে দেওয়া হবে টিকিট, আর এই টিকিট সংগ্রহ করতে ভিড় জমিয়েছেন সমর্থকরা। ময়দান থেকে যুব ভারতী, মোহনবাগানের টিকিটের চাহিদা তুঙ্গে। লাইন দিয়ে হাজার হাজার মানুষ টিকিট সংগ্রহ করছেন। দীর্ঘদিনের বান্ধবী আম্মি শেখের সঙ্গে 7 পাকে বাধা পড়তে চলেছেন মোহনবাগানের উইঙ্গার মনবীর সিং। শনিবার থেকে শুরু হয়ে গেল বিয়ের অনুষ্ঠান। তার হলদির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মোহনবাগান। 30শে ডিসেম্বর বিয়ে সেরে 31শে ডিসেম্বর রাতে কলকাতায় ফিরছেন তিনি। 1 জানুয়ারি দলের সঙ্গে অনুশীলন করবেন। 2রা জানুয়ারি হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামবেন মনবীর সিং। চলতি মরশুমে মোহামেডান স্পোর্টিংয়েই থাকছেন আন্দ্রে চেরনিশভ।
টানা ম্যাচ হারের পর ওড়িশা এফসিকে আটকে ফের 1 পয়েন্ট পেয়েছে মোহামেডান। এরপরই ভাগ্যের চাকা ঘুরে গেল চেরনিসবের। ওড়িশা ম্যাচের পর জানিয়ে দিলেন স্ট্রাচি স্পোর্টসের কর্তা তমাল ঘোষাল। বড় চোট পেয়েছেন মোহামেডানের মানজকি। তার চোটের যা অবস্থা তাতে গোটা মরশুমের জন্য ছিটকে যেতে পারেন। তিনি আপাতত মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন। সোমবার তার সমস্ত মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে, তারপরেই তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি যদি এই মরশুমে আর খেলতে না পারেন তাহলে তাকে ছেড়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জোসেফের বদলে একজন বিদেশি ডিফেন্ডারকে নেবে মোহামেডান। সন্তোষ ট্রফির সেমিফাইনালে সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নামবে বাংলা। গ্রুপ পর্বে সার্ভিসেসকে 1-0 গোলে হারিয়েছিল সঞ্জয় সেনের ছেলেরা। তবে সেমিফাইনাল সহজ হবে না মনে করছেন কোচ সঞ্জয় সেন। তিনি মনে করেন তার টিমের অবস্থা খুবই ভালো। সার্ভিসেসের বিরুদ্ধে গত ম্যাচে অনেক খেলোয়াড়কেই খেলাননি, আর সার্ভিসেসও তাদের অনেক খেলোয়াড়কে খেলায়নি। তবে তার মতে সেমিফাইনাল ম্যাচে সেরকম হবে না। যে দল পারফরমেন্স করতে পারবে তারাই জিতবে। দলে সেরকমভাবে চোট আঘাতের সমস্যা নেই। দল নিয়ে খুবই আশাবাদী কোচ সঞ্জয় সেন। প্রিমিয়ার লিগে ইপসুইচ টাউনকে 1-0 গোলে হারালো আর্সেনাল। ম্যাচে 23 মিনিটে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ। এই জয়ের পর 18 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2 নম্বরে উঠে এলো আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে 6 পয়েন্ট কম। মরশুমের মাঝখানে আর্নে স্লটের দলের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠাটা নিঃসন্দেহে আর্সেনালের কাছে স্বস্তির, কিন্তু পাশাপাশি অস্বস্তিও আছে। চলতি মরশুমে আর্সেনালের আক্রমণ ভাগের প্রধান ভরসা হয়ে উঠেছিলেন বুকাও সাকা। 21শে ডিসেম্বর ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। অস্ত্রোপচার করে মাঠে ফিরতে কমপক্ষে 2 মাসের বেশি সময় লাগবে সাকার, যা আর্সেনালের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নতুন বছর শুরু করবে আতলেতিকো মাদ্রিদ। কজনই বা ভেবেছিলেন এটা? ভাবুন বা না ভাবুন, বাস্তবতা এটাই। স্প্যানিশ ফুটবলের সফলতম 2 ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে ঢুকে সবার উপরে এখন দিয়েগো সিমিওনের আতলেতিকো। যদিও মরশুমের মাঝপথে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি, এমন উদাহরণও ভরি ভরি আছে। কিন্তু 2024-25 মরশুমে ধারাবাহিক ভালো পারফরমেন্সই আপাতত আতলেতিকোকে ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে রাখছে। এবারের মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ 12 ম্যাচেই জয় পেয়েছে তারা। লা লিগায় জিতেছে টানা 7 ম্যাচ, যা রিয়াল ও বার্সেলোনার জন্য অবশ্যই দুশ্চিন্তার। এবছরের ব্যালন ডি'অরের দৌড়ে ভিনিসিয়াস জুনিয়র এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পুরস্কার ওঠে রদ্রির হাতে। অবশ্য তা নিয়ে বিতর্কও কম হয়নি। সে বিষয়ে এবার মুখ খুললেন 5 বারের ব্যালন ডি'অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এসে তিনি স্পষ্টই জানান, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির চেয়ে ব্যালন ডি'অরের দাবিদার হিসেবে এগিয়েছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। তাকে পুরস্কার না দিয়ে তার সঙ্গে অন্যায় করা হয়েছে বলেই মনে করেন রোনাল্ডো। ময়দানে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর। আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। নীতিশ ওয়াশিংটনের চওড়া ব্যাটে ভর করে মেলবোর্নে লড়াইয়ে থাকলো ভারত। দ্বিতীয় দিনই 5 উইকেট খুঁজে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। চতুর্থ দিন ও প্রথম সেশনে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার ধারা অব্যাহত ছিল। সেই কঠিন পরিস্থিতি থেকেই ভারতীয় দলের চাতার ভূমিকায় অবতীর্ণ হন নীতিশ রেড্ডি। তার সেঞ্চুরি ইনিংসে ফলোয়ান বাঁচানো তো অবশ্যই, ভারতকে লড়াইয়েও ফেরালেন তিনি। ওয়াশিংটন সুন্দর তাকে সঙ্গ দিলেও শেষ পর্যন্ত থাকতে পারেননি। 50 রানেই সাজঘরে ফিরতে হয় এই ক্রিকেটারকে। তৃতীয় দিনের শেষে ভারতীয় দলের রান 9 কেটে 358, 105 রানে অপরাজিত নীতিশ রেড্ডি। ওপরের সারির ব্যাটাররা যদি আরও একটু সাবধানে খেলতেন তবে ভারত এই দিন হয়তো অ্যাডভান্টেজে থাকতেই পারত। চতুর্থ দিন কি হয় সেটাই দেখার। বিরাট কোহলি, রোহিত শর্মাদের ব্যর্থতা একাই ঢেকে দিলেন নীতিশ কুমার রেড্ডি। জীবনের প্রথম সেঞ্চুরি করে ভারতকে লড়াইয়ে রাখলেন। দিনের শেষে তিনি 176 বলে 105 রান করে অপরাজিত রয়েছেন। স্কট বোল্যান্ডকে 4 মেরে 171 বলে সেঞ্চুরি করেন নীতিশ। সেলিব্রেশন করলেন বাহুবলীর কায়দায়। তার আগে চাপের মুখে অর্ধশত রানের পর সেলিব্রেশন করেছেন পুষ্পার মতো। পাশাপাশি একটি নজিরও গড়ে ফেলেছেন নীতিশ। চলতি বর্ডার গাভাস্কার ট্রফিতে মেরেছেন 8টি 6। অস্ট্রেলিয়ায় একটি সিরিজে এত 6 আর কোনো ভারতীয় ব্যাটার এখনও পর্যন্ত মারতে পারেননি। শনিবার বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে 100 রান করেছেন নীতিশ কুমার রেড্ডি। ছেলের 100 রানের পরই চোখে জল ধরে রাখতে পারলেন না তার বাবা মুতিয়ালা রেড্ডি। ছেলের খেলা দেখার জন্য সপরিবারে তারা মেলবোর্নে এসেছেন। খেলা চলাকালীন অনুষ্কা শর্মার সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাদের। কিন্তু তার কাছে এই দিনের সবচেয়ে বড় প্রাপ্তি ছেলের সেঞ্চুরি। এই দিনটা তিনি কোনোদিন ভুলতে পারবেন না। তার পরিবারের কাছে বিশেষ দিন বলে মনে করেন মুতিয়ালা। একসময় ছেলের জন্য চাকরি ছেড়েছিলেন তিনি। ছেলেকে 14-15 বছর বয়স থেকেই ক্রিকেট খেলাতে শুরু করে দিয়েছিলেন। নীতিশের বাবা মনে করেন ছোট বয়স থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলতেন তার ছেলে। মেলবোর্নেও সেটাই তুলে ধরেছেন। 147 বছরের টেস্ট ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ড নীতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের। 8 এবং 9 নম্বরে ব্যাটিং করা দুই ক্রিকেটারই এক ইনিংসে
150টি করে বলের মুখোমুখি হয়েছেন। এর আগে এমন রেকর্ড বিশ্বের কোনো টেস্ট ব্যাটারি করতে পারেননি। মেলবোর্নে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন নীতিশ রেড্ডি। 105 রানের ইনিংস খেলে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ওয়াশিংটন সুন্দরও। অর্ধশত রানের ইনিংস খেলেছেন তিনি। নীতিশ বল খেলেছে 176টি। ওয়াশিংটন সুন্দর 50 রান করেছেন 162 বল খেলে। এরপরই টেস্টের ইতিহাসের খাতায় নিজেদের নাম তুললেন এই দুই তরুণ ক্রিকেটার। নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে ফলোয়ান বাঁচালো ভারত। অস্ট্রেলিয়ার 474 রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে 164 রানে 5 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল ভারতীয় দল। তৃতীয় দিন বড় রান পাননি ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজাও। পান্ত করেন 28 আর জাদেজা করেন 17। 221 রানে 7 উইকেট হারিয়ে ভারত তখন ফলোয়ানের আতঙ্কে রয়েছে। সেখান থেকে ভারতীয় দলকে টেনে তুললেন নীতিশ সুন্দর জুটি। 127 রানের পার্টনারশিপ গড়েছেন তারা। তৃতীয় দিনে ভারতের যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল ঋষভ পান্তকে, তখন তিনি দায়িত্ব জ্ঞানহীনভাবে ব্যাট চালিয়ে আউট হয়েছেন। প্রয়োজনীয় সময় এমন শট ক্ষমার অযোগ্য অপরাধ, এমনটাই মনে করেন সুনীল গাভাস্কার। ধারাভাষ্যের মাঝেই তিনি চিৎকার করে ওঠেন স্টুপিড বলে। গাভাস্কারের মতে চূড়ান্ত বোকামি করেছেন পান্ত। তিনি মনে করেন পান্ত যখন দেখছেন যে দুজন ফিল্ডার আছেন, তাহলে ওই শট কেন মেরেছেন তিনি? ডিপ থার্ড ম্যানের হাতে উইকেট দিয়ে এসেছেন। বোকা শট খেলে দলকে চাপে ফেলে দিয়েছেন পান্ত, মত গাভাস্কারের। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতের রান 9 উইকেটে 358। এখনও 2 দিন খেলা বাকি। এই ম্যাচ ড্র কিংবা ভারত হারলে তারা কি যেতে পারবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে? সুযোগ যে একেবারে থাকবে না তা নয়, তবে অন্য দুই সিরিজের দিকেই তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের। দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান এবং শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দিকেই তাকিয়ে থাকতে হবে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল যদি পরপর 2 ম্যাচই জিততে পারে, তাহলে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। দাবায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন, তারপরেও ওয়ার্ল্ড র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপ থেকে ডিসকোয়ালিফাই করা হলো তাকে। জিন্স পরে খেলতে যাওয়ার শাস্তির মুখে পড়তে হলো নরওয়ের এই দাবাড়ুকে। 7ম রাউন্ড শেষে জিন্স পরার জন্য $200 জরিমানা করা হয়েছিল তাকে, কিন্তু 9ম রাউন্ডে তাকে পোশাক বদলাতে বলা হলেও তিনি তা মানতে চাননি। সে কারণেই বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিডের তরফ থেকে তাকে ডিসকোয়ালিফাই করা হয়। এই ঘটনার পরই ব্লেজ দাবা থেকেও নাম প্রত্যাহার করেন কার্লসেন। তবে গতবারের চ্যাম্পিয়ন প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় সুবিধা পেলেন ভারতীয় দাবাড়ু অর্জুন এরিগেসি। 2 রাশিয়ান ও পোল্যান্ডের তারকার সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় দিনে 7 পয়েন্ট তুলে নিয়েছেন তিনি। ডেভিস কাপে নামতে পারবেন মুকুন্দ শশীকুমার। আগামী ফেব্রুয়ারিতে ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ 1 প্লে অফে নিউ দিল্লিতে টোগোর বিরুদ্ধে নামবে ভারত। তার আগেই স্বস্তি মুকুন্দ শশীকুমারের। বেশ কয়েকদিন আগে নির্বাসিত হয়েছিলেন তিনি, তা নিয়ে কম বিতর্কও হয়নি। অবশেষে পুনর্বার বিবেচনার পর তার নির্বাসন তুলে নেওয়া হয়েছে। মুকুন্দের পাশাপাশি ভারতীয় দলে রয়েছেন রামকুমার রামানাথন, করণ সিং এবং শ্রীরাম বালাজিরা। খেলার জগতে শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেরা সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। জঘন্য শট, যে জায়গায় ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে তাতে এই শট খেলা যায় না। পন্ত দুভাবে খেলতে জানে, 1 বল পেলেই মারো, আর 2 এই ধরনের শট খেলা। টেস্টে এইভাবে রান করা যায় না, এইভাবে খেললে 5 নম্বরে ব্যাট করা যায় না। আরও নিচে নামানো উচিত পান্তকে, তাহলে কখনো কখনো রান করে দেবে পান্ত। বিরাট মাঠে নাটক করছে, চলুন দেখা যাক। ভাবুন তো এমন চরিত্র ছাড়া খেলা দেখাটা কত ক্লান্তিকর হয়ে যাবে। বিরাট কেরিয়ার জুড়ে রান করে এটা অর্জন করেছে। বিরাট যা করেছে তার 4 ভাগের 1 ভাগ করেই অনেকের সফল কেরিয়ার শেষ হয়ে যায়। আমি বলেছিলাম পরের দিন পোশাক পাল্টে আসবো, কিন্তু ওরা বলে এখনই পরিবর্তন করতে হবে। এটা আমার সম্মানে লাগে। সত্যি বলছি, এই সব কিছু করার বয়স পেরিয়ে এসেছে। ওরা যদি এটাই চায়, তাহলে আমি এমন কোনো জায়গায় থাকতে চাইব যেখানে আমার জন্য মনোরম পরিবেশ থাকবে। 25শে ডিসেম্বর বড়দিন, 31শে ডিসেম্বর বর্ষ শেষ ও 1 জানুয়ারি নতুন বছরের শুরু। এই 3 দিন বন্ধ থাকবে প্যারালাল ঝলক। সকল দর্শককে আমাদের প্রীতি ও শুভেচ্ছা।
রাখুন প্যারালাল ঝলকে। প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।